জেল থেকে আসলেন না? হ্যাঁ, আমি তো জেল থেকে আসলাম। আমার জেলেই তো আমার জীবন গেল। মানে 5 মাস আগে আমি ফেব্রুয়ারিতে জেল থেকে বেরিয়েছি, 24-এ। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 5 মাস হয়ে পারেনি, বছর সব উঠে গেছে। তা আমাকে বলছে যে উত্তরায় যত সংঘাত, মারামারি, খুন খারাপি, পুলিশ হত্যা হচ্ছে, এগুলো তো আপনি অর্ডার দিয়ে করাচ্ছেন। তারপরে আপনি কি বলেন? আপনি তো আমাকে বাসায় পেলেন, তাই এগুলো কারা করাচ্ছে আপনি বলেন? বলে কারা করছে সে খোঁজার দায়িত্ব আপনাদের, আপনি খোঁজেন। তর্ক বিতর্ক হলো। আমাকে বলছে আপনি প্রস্তুত হন, আপনার ওষুধপত্র পোশাক নিয়ে আপনাকে চলে যেতে হবে। বলে বসেন, আমি রেডি হই। তাকে বসতে দিলাম। মা তো খুব কান্নাকাটি শুরু করেছে। 7.5 বছর জেল, বের হই, আবার বের হই, আবার গ্রেপ্তার হই। ফলে পরিবারের মধ্যে সবসময় একটা ট্রমার মধ্যে থাকে আমাকে নিয়ে। কান্নাকাটি করছে। আমি মোটামুটি প্রস্তুতি নিয়ে মাকে একটু সান্ত্বনা দিচ্ছি যে মা, পুলিশকে বলছে যে বাবা তুমি কেন নিচ্ছ, আমার ছেলে তো নিরপরাধ, সে কিছুদিন আগে জেল থেকে আসলো। তারা বলে না চাচি নিয়ে যাই, কিছু হবে না, তারা যা বলে তাই। যাই হোক, আমি মাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলো যে মা আমি যাচ্ছি, তুমি দোয়া করে এবার হয়তো বেশি দেরি হবে না, আমি চলে আসবো। এই কথা বলে আমি বেরিয়ে গেছি। মা খুব কান্নাকাটি করেছে। আমার ছেলেকে ধরে নিয়ে যাবে টানা হেঁচড়া করেছে, মোবাইল কেড়ে নিয়েছে। আমাকে নিয়ে চলে গেল ডিবি অফিসে। গভীর রাত 2:30টাতে যেয়ে দেখি নূর, রিজভী ভাই, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, সব দলের নেতৃবৃন্দ, কঠিন অবস্থা। সেসব বর্ণনা, রাজনীতির শীর্ষ নেতাদের সাথে পুলিশের বা কারা কর্তৃপক্ষের যে দুর্ব্যবহার, শুধু স্মৃতিচারণ করে আমার কথা নয়, আমি একটু যেখানে আইন, সংসদ এবং কি বলে বিচার এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার যেহেতু এখানে আছেন, আমরা যখন জেলে কেটেছি 7.5 বছরের জেল, তো দফায় দফায় কারাবন্দীরা আমাদের কাছে এসে বলতো স্যার আপনারা জেলে আসলে শুধু কষ্টের কথা বলেন, বেরিয়ে গেলে তো আমাদের কথা বলবেন, কষ্ট নিয়ে আমরা ভেতরে আছি। তাদের স্বাস্থ্য, তাদের মেডিকেল, কারারক্ষীদের দুর্ব্যবহার এবং সুপার, জেলার এবং সুবেদার নামে একটা ব্যক্তি থাকে সব জেলে, দুর্নীতির পাহাড় তার মধ্যে। টাকা দিলে ভালো জায়গায় থাকতে দেবে, টাকা দিলে ভালো খাইতে দেবে, টাকা দেবে না তো খেতে পারবে না। আমরা ওয়াদা করে এসেছি যে আমরা যদি বেরোতে পারি, বলে স্যার আপনি এমপি ছিলেন, পার্লামেন্টে একটু বলে আইন বদলাবেন। আমাদের পার্লামেন্টের কপালে যা আছে হবে, যদি বেরোতে পারি তো বলবো। তো এখন আইন আর বিচার, সংসদ, মন্ত্রী, জেল আর কোর্ট কাছারি যার হাতে, তিনি এখানে বসা আছেন। জেল আপনার হাতে নেই, বিচার তো আছে আপনার হাতে, আপনি বিচার আছেন। আর জেল হচ্ছে হোম মিনিস্ট্রির অধীনে, আমরা বলবো, কিন্তু আপনারা অ্যাডভাইজারি বোর্ডে আছেন। আমি বিং অ্যাডভাইজার, আমি একটা আর্নেস্ট রিকোয়েস্ট করছি, 2 জন অ্যাডভাইজার এখানে আছেন। এটা আপনাদের উপদেষ্টার, আপনারা হয়তো জেল খাটার সৌভাগ্য আপনাদের হয়নি। আমরা দোয়া করি যে আল্লাহ আপনাদেরকে জেলে না নিক। কিন্তু একজন এমপি, একজন মিনিস্টারকে কারাগারে রুলস অফ প্রেসিডেন্সি যে ডিভিশনের সুযোগটুকু দেওয়া হয়েছে, সেই ডিভিশনটাও দেওয়া হয় না। আমরা দেখেছি বহু জায়গায়, বহু সময় জেল গেলেই সুপার আমাদেরকে ডিভিশনে দিয়েছেন। এখন এই আওয়ামী দুঃশাসনের শেষ সময় কোর্টে যেতে হবে, জজ সাহেব দিবে না, হাইকোর্ট অর্ডার দিয়েছে। কারাগারের সুপার সেটা নিয়ে আবার রিটকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আমাদের সেই ডিভিশন ক্যান্সেল করার চেষ্টা করেছে। আজব দেশ। এটা তো আমার অধিকার, আমি বাদ দিলাম, আমি এমপি ছিলাম, কিন্তু সাধারণ বন্দীরা কি মানুষ না? তারা কি নূরের মতো লোক কি ফাঁসির ছেলে থাকবে? রাজনৈতিক নেতা কি ফাঁসির ছেলে থাকবে? একটা ঘরের মধ্যে বাথরুম, গন্ধ, দুর্গন্ধ, বসা যায় না, পানি নাই, মেডিকেল যে ফ্যাসিলিটিসটা কারাগারগুলোতে আছে, ওষুধপত্র নাই, কোনো পরীক্ষার ব্যবস্থা নাই, পেটে ব্যথা, অস্থির, সেন্সলেস হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট, একটা ট্যাবলেট দেবে, ব্লাড টেস্টের অবস্থা নাই, কোনো ডায়াগনোসিসের ব্যবস্থা নাই। আমি মনে করি সরকারের এখনই একটা সময়, রাজনৈতিক দলের লোকেরা ক্ষমতায় গেলে, নুরুর কথাই ঠিক, প্রত্যেক দলের একটা পেটোয়া বাহিনী থাকে এবং সেই দলের শাসন ক্ষমতাকে রক্ষা করার জন্য এই বাহিনী, তারা দল কাজে লাগায়। দিস ইজ দ্য সেফ টাইম। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপদ সময়, দেশের জন্য, জনগণের জন্য নিরাপদে কারাবন্দীদের জন্য আপনারা কিছু করে যেতে পারবেন। আমি খুব শঙ্কিত যে কোন দলীয় সরকার আসলে কারাবন্দীদের নিরপেক্ষ, নিরাপদ, স্বস্তির ব্যবস্থা তারা কিন্তু করতে পারবে না।
এবং সেখানে রিজভির মতো লোক অসুস্থ হাঁটতে পারে না, তাকে একটা চেয়ার দিবে না। নিপুণ রায়ের কথা বলা হলো, নজরুল ইসলাম খানের মতো স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি অ্যাম্বাসেডার ছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সব আমরা এক জায়গায় বসেছিলাম ফ্লোরে। কি আজব ব্যাপার! আমাদের আমাদের মানে ডিভিশনের জন্য ডিসিকে বলতে হবে ওখানে বসে থাকতে। তো শেষ পর্যন্ত জুলাইয়ের এই গ্রেফতারে 19-এ গ্রেফতার হলাম। হাসিনা যেদিন চলে গেল, কোথায় গেল? যেখানকার মাল সেখানে চলে গেল। তার পরের দিন 6 তারিখে আমরা মুক্তি পেলাম। আমরা বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য বৈষম্য আন্দোলনের যারা আক্তারও সেখানে আমাদের সাথে ছিল, নিষ্ঠুরভাবে খারাপ ব্যবহার করছে তাদের সঙ্গে। আমরা সব 6 তারিখে আলহামদুলিল্লাহ বেরোতে পারলাম। আমার অনুরোধ থাকবে আজকের এই স্মৃতিচারণে যে আমি এবং আমার চেয়েও যারা উচ্চ পর্যায়ের শীর্ষ নেতা, তাদের চাচেও খারাপ ব্যবহার করা হয়েছে। ওই ডিবি অফিসে বিএনপির, আমি নাম বলবো না, আমার চেয়ে বয়সে সিনিয়র কেন্দ্রীয় নেতা, তাকে যেভাবে মারপিট করেছে, আমাকে বলছে পরার ভাই বিএনপি করতে আসছিলাম, আজকে মার খেতে হলো। এটা জানলে আর আমি আন্দোলনে আসতাম না। আপনি জানেন আন্তর্জাতিক বিশ্বে ফুটবলে যে বাংলাদেশকে সম্মানিত সাফ গেমসে আমিনুল, আমাদের ফুটবলার বিএনপির, সে তো জাতির গর্ব, একটা স্টার। তার গায়ে কি করে পুলিশ রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, কাঁদতে কাঁদতে। নূর শুয়ে আছে, আমিনুল শুয়ে আছে। আমরা গরম পানি দিয়ে মাথায় হাত বুলিয়ে কতটা পারা যায় তাদেরকে একটু সুস্থ এবং সাহস দেওয়ার চেষ্টা করেছি। তাদেরকে দেখে আমরা ওয়ারিড ছিলাম যে আমাদের সাথে কি ব্যবহার করা হয়। চোখটা বেঁধে নিয়ে যায় রিমান্ডে। 20 দিন জেলে থাকলাম, তার 13 দিন রিমান্ডে। কখন কার সাথে দুর্ব্যবহার করবে, কার পা ভেঙে দেবে, কার উপরে টর্চার করবে, আমরা সবসময় একটা টেনশনের মধ্যে থাকতাম। তো আমি ধন্যবাদ জানাই এই মন্ত্রণালয়কে যে আপনাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। জেল না খেটেও এরকম কারাবন্দীদের কথা শুনলেন, এটা আপনাদের দেশপ্রেম, মজলুম নির্যাতিত মানুষের প্রতি মায়া এবং দয়ারই বহিঃপ্রকাশ। এটাকে একটু বাস্তবে কিছু করে গিয়ে আপনারা ইতিহাসে আপনাদের নামটা যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে, যে আপনারা কারা বিধিগুলো পরিবর্তন করার উদ্যোগ নেন। কারা বিধি পরিবর্তন করা প্রয়োজন। দুর্নীতি এবং সুপার জেলাররা বন্দীদের সাথে যে দুর্ব্যবহার অনেক সময় করে, কেস টেবিল নামে একটা জায়গা আছে জেলখানায়, কেস টেবিল, সেখানে নিয়ে ছোটখাটো একটু বন্দিত মাসের পর মাস, বছরে জেলে যদি কোনো ছোটখাটো ত্রুটি পায়, অথবা তারে হয়তো ঘুষ দেয়নি, একটু চোখ রাঙায় কথা বলেছে, পুরা পিছনে হ্যান্ডকাপ দিয়ে, লাঠি দিয়ে, পায়ের ভিতরে দিয়ে, মোটামুটি যেন চোর ডাকাত মারতেছে, গড়াচ্ছে আর কাঁদতেছে। আজব ব্যাপার। এমনি সে জেলে মা বাপ সন্তান স্ত্রী ছাড়া কেস টেবিলে ফেলে কান্নাকাটি করছে, আমাদের পা জড়ায় ধরে, স্যার আমাদেরকে বাঁচান। কি বলবো, আমরাও তো বন্দী। সেই জন্য আমি বলি কারাবিধি সংশোধন করা প্রয়োজন। যার যে অধিকার, আইন যাকে তা দিয়েছে, সেজন্য কারাগারে সেটা পায়, সম্মান পায়। বিশেষ করে আমরা যখন ছাত্র জীবনে রাজনীতি করেছি, তখন তো রাজনৈতিক কারণে যারা গ্রেফতার হতো তাদেরকে কারাবন্দী বলা হতো, রাজবন্দী বলা হতো। ডিটেনশনে রাখতো, রাজবন্দী রাখতো। পলিটিক্যাল সিচুয়েশন হলে ডিসি তাদেরকে ছেড়ে দিতে পারতো। কিসের রাজবন্দী? চোর ডাকাত খুনিদের চেয়েও খারাপ অবস্থায় আমরা থাকি ওখানে। খুনি, বদমাইশ, ধর্ষণকারী, ব্যভিচারী, লুটপাটকারীরা লক্ষ লক্ষ টাকা ওখানে বসে টেলিফোন দিয়ে টাকা আয় করে আর আরামে থাকে। 2টা 3টা রুম নেয়, টেলিফোন নেয়, কম্পিউটার, ইন্টারনেট চালিয়ে। এই দেখেন ঢাকার কেরানীগঞ্জে কারাগারে আপনি যাবেন, আপনি এগুলো পাবেন। সুপাররা টাকা খায়, জেলার টাকা খায়, সুবেদার টাকা খায়। এই জন্য আমি সত্য কথা বলে যেন আমি কারো রোষানলে না পড়ি, আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে অন্তত আপনার মিনিস্ট্রিতে যেটুকু কভার করে আপনি তদন্ত করে দেখেন যে কি অবস্থা চলছে কারাগারগুলোতে। কোনো ভদ্রলোকেরও জেল খাটার কোনো সুযোগ নেই। আর বড় কথা, আমরা যারা জেল কেটেছি আমরা তো নিরপরাধ, আমরা তো কারো অধিকার নষ্ট করিনি। একটা দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই কারণে আমাদের উপরে এত নির্যাতন করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা যখন শুনলাম যে চলে গেছে 2 বোন দিল্লিতে কারাগারে, নূর বলেছে যে হ্যাঁ শ্বশুর বাড়ি না, আমি বলছি যেখানকার মাল সেখানে চলে গেছে। আমরা কারাগারের কেরানীগঞ্জে তখন 10,000 বন্দী। কি স্লোগান, নারায়ে তাকবীরের আওয়াজ, গোটা জেল অস্ত্রসিক্ত হয়ে
সেজদায় পড়ে কেঁদেছে, একে অপরে জড়ায় ধরে আমরা কেঁদেছি। আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের, বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, আমরা সব কারাগারে, চোখের পানি। এখানে ডক্টর আমাদের মোবারক হোসেন আছেন, তার হার্টে প্রবলেম হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারে না। এই যে মঞ্জু ভাই আছেন, আক্তার আছেন, আমরা এখানে সব, ওই যে প্রফেসর আমাদের ভাই মাহতাব সাহেব, এই সমস্ত উনাদের মতো লোকের সাথে দুর্ব্যবহার করেছে, সব আমরা কারাগারে ছিলাম। তা আমি বলছি যে আমাদের এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আমার মনে হয় যে মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল এই আয়োজন যে করেছেন, নিশ্চয়ই তার মধ্যে আল্লাহ কোনো শুভবুদ্ধির উদয় করে দিয়েছেন এবং আমরা হয়তো কোনো রিলিফ পাবো। আমি চলে যাব দুনিয়া থেকে, কিন্তু কারাগারের জন্য আপনি কিছু আইন বদলায় গেছেন, কারাবিধি পরিবর্তন করেছেন, সেটা অন্তত ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আমি এই আবেদনটা করি এবং আমি একটা কথা বলে বিদায় নিই, মায়ের দোয়া কতগুলা কাজে লাগে। আমার মা 19-20 দিন তো শেষবারে আর কি, 7.5 বছরের শেষ 20 দিনের কথা বলছি, মাকে তো বলে আসছিলাম যে মা এবার আর বেশি দেরি হবে না। তো যেদিন আমরা খবর পেলাম বিকালে যে সব চলে গেছে দেশ ছেড়ে, রাজধানী ঢাকায় আনন্দের উল্লাস চলছে, ঈদের আনন্দ। টেলিফোন নিয়ে আসছে জেলার সুপার, স্যার কথা বলেন, 8টা-9টা ফোন, এমনি তো ফোন পাওয়া যায় না। তো নূর বললাম আমরা সব বাসায় ফোন করছি, দলের নেতাদের ফোন করছি, খবর নিচ্ছি। প্রথম ফোন মাকে দিলাম। তো মাকে আমি বললাম, মা তুমি কেমন আছো? মা বলে ভালো আছি। তো আমি বললাম যে তোমার কি মন টন খারাপ? বলে না, মন খারাপ না, লোকেরা বলেছে যে তোমার ছেলেকে এবার ধরেছে, সে আর বেরোতে পারবে না। আর আমি বল তুমি কি বলেছো? বলে আমি বলেছি আমার ছেলেকে বের করে বাংলাদেশ নতুন স্বাধীন করে আমি খুলনায় দিয়ে যাব। আমি বললাম মা তোমার দোয়া কবুল হয়েছে, আমার দেরি হয়নি, 20 দিন হয়েছে, আমি আসতেছি। আমার স্ত্রীকে বললাম তুমি কোথায়? বলে আমি পল্টন, শাহবাগ রিক্সায় ঘুরছি আর ঈদের আনন্দ দেখছি। এই অনুভূতি ছিল কারাবন্দী সকল মানুষের, সেই দুঃশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনের কারাবন্দী আমার কারা জীবনের সাথীদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের জীবনে এই কালো দিন যেন আর ফিরে না আসে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কারাবন্দীরা সেই সুরক্ষা চাই। আর একটা সরকার আসলে রাজনীতির প্রতিপক্ষের অপরাধে যেন ওই কালো দিন আমাদের ভাগ্যে ফিরে না আসে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।